প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পৃথিবীতে জীবন ধারণের জন্য ভূমি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে দূষিত হচ্ছে ভূমি। ভূমি দূষণের কারণে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। আমাদের আজকের পর্ব ভূমি দূষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারিয়ার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ভূমি দূষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে ভূমি অন্যতম। পৃথিবীর স্থলভাগের সমগ্র উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বন এই ভূমি বা মাটি। ভূমির আবরণ ভেদ করে জন্মে হাজারো প্রজাতির উদ্ভিদ, যা পৃথিবীকে সবুজের চাদরে আবৃত করে রেখেছে। আর এই উদ্ভিদকুলের উপর নির্ভর করে টিকে আছে মানব জাতিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা বিভিন্ন নদীবাহিত পলিমাটিতে গড়ে ওঠা বাংলাদেশের বিস্তীর্ণ উর্বর ভূমিতে ফলে বিভিন্ন ধরনের ফসল। মাটির বৈশিষ্ট্য ও গুণাগুণের উপর ভিত্তি করে এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল চাষ করা হয়। আমাদের দৈনন্দিন জীবন সুন্দর ও সহজ করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। একই সাথে অপরিকল্পিত উন্নয়ন ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ডের কারণে এদেশের পরিবেশ বিভিন্ন দূষণে আক্রান্ত হচ্ছে। বায়ু দূষণ, জল দূষণ ও শব্দ দূষণের পাশাপাশি ভূমি দূষণও দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। ভূমি দূষণ বলতে সাধারণত মাটি বা ভূমি ক্ষয় এবং মাটির বিভিন্ন গুণাবলী নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। আমাদের দেশে বিভিন্ন কারণে ভূমি দূষিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের ভূপ্রকৃতি ও পরিবেশ। নির্বিচারে পাহাড় কাটা, অতিবৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধস, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণ, কৃষিজমিতে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ,
কলকারখানা থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য, উন্মুক্ত স্থানে প্লাস্টিক ও ময়লা আবর্জনা ফেলা, অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ সহ আরও বেশ কিছু কারণে ভূমি দূষিত হচ্ছে। আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদার সিংহভাগ যোগান আসে কৃষি থেকে। বর্তমানে কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়। এসব রাসায়নিক সার ফসলের উৎপাদন বৃদ্ধি করলেও কৃষি জমির মাটির জৈবিক গুণাগুণ নষ্ট করছে। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলেও মাটি দূষিত হয়ে পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী। ভূমি দূষণের ফলে ভূগর্ভস্থ সুপেয় পানির উৎস দূষিত হচ্ছে। বাসাবাড়ি ও কলকারখানা থেকে নির্গত বিভিন্ন বর্জ্য পদার্থ বিভিন্নভাবে মাটিতে গিয়ে মিশছে, যা ভূমি দূষণের আরেকটি প্রধান কারণ। এসব বর্জ্যের মধ্যে রয়েছে একবার ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক, বিভিন্ন রাসায়নিক দ্রব্য সহ অন্যান্য বর্জ্য। রাজধানী সহ বিভিন্ন শহরে সৃষ্ট দৈনন্দিন বর্জ্য ভাগাড়ে ফেলা হয়। এসব স্থানে বর্জ্য নিষ্কাশনের ফলে সেখানকার মাটি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই বর্জ্য মাটিতে মিশ্রিত হয়ে গভীরে প্রবেশ করছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যসমূহ আশেপাশের কৃষি জমি এবং জলাশয়ের পানিও দূষিত করছে। উদ্ভিদের মূল এ স্তরভেদ করে পুষ্টিদ্রব্য ও পানি শোষণ করতে পারে না, ফলে ভূমিতে থাকা উপকারী অণুজীব ও আবাদি উদ্ভিদের জন্য এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়, যার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ইলেকট্রনিক বর্জ্যের কারণেও ভূমি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ইলেকট্রনিক বর্জ্যে থাকা বিভিন্ন বিষাক্ত ও ধাতব পদার্থ মাটিতে জমে ভূমি দূষণের সাথে সাথে পরিবেশও দূষিত করছে। ভূমিক্ষয়ের কারণেও দূষণ ঘটে থাকে। বনভূমি ধ্বংস, পাহাড় ধসের কারণে এসব অঞ্চলের মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বনাঞ্চলগুলোতে বসবাসকারী প্রাণীগুলো বাস্তুহারা হচ্ছে। এছাড়াও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকট তৈরি করছে। মাটি অমূল্য সম্পদ। পৃথিবীর স্থলভাগের উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয়স্থল এই ভূমি।
তাই ভূমি দূষণ রোধ করতে আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। কৃষি জমি ধ্বংস না করে সুনির্দিষ্ট স্থানে আধুনিক ইটভাটা স্থাপন করলে ভূমি দূষণ হ্রাস করা সম্ভব। এছাড়া নিত্যদিনের ময়লা আবর্জনা ও কলকারখানার বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কলকারখানার বর্জ্য দ্বারা ভূমি দূষণ অনেকাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব। ভূমি দূষণ রোধ করলে মাটির গুণাগুণ ঠিক থাকবে। এতে কৃষিপণ্য সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি স্বাভাবিক থাকবে। একই সাথে ভূমি দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ভূমি দূষণ রোধ করলে পরিবেশ ভালো থাকবে, সুস্থ থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম ভূমি দূষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকারিয়ার সাথে। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি আছি ভালোই। আমাদের একটু বলবেন যে আমাদের দেশে ভূমি দূষণের প্রধান কারণগুলো কি কি? ভূমি দূষণ মানে সয়েল পলিউশন প্রথম দুইটা মেজর সোর্স, একটা হলো আপনার এগ্রিকালচার থেকে আসছে, একটা হলো ইন্ডাস্ট্রি থেকে আসছে। তারপর এগ্রিকালচার আমরা কি করি, আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, পেস্টিসাইড ইউজ করি, হ্যাঁ, এগুলো সয়েল পলিউশনের একটা মেজর কারণ। সবগুলো তো ক্রপ নিয়ে নিতে পারে না, তো কারণ আমরা যে ডোজটা দিই ফার্টিলাইজারের, এটাও কিন্তু আমরা ট্রেডিশনাল মেথড ফলো করে দিই। আমরা কিন্তু জানি না যে সয়েলের ডিমান্ড কতটুক দিতে হবে, যার ফলে এইখানে একটা সারপ্লাস থাকে, সেগুলো সয়েলে থাকে। আরেকটা হলো ইন্ডাস্ট্রি থেকে আমরা লিকুইড ওয়েস্ট, সলিড ওয়েস্ট, এটা তো আমরা ডিসচার্জ করার কথা হলো ট্রিট করে, কিন্তু আমরা কি আসলে সেটা করছি? সেটা তো আমরা করছি না। যদি করতামই আমরা, তাহলে আপনারা সাভারের দিকে যদি যান, তাহলে দেখবেন যে পানির ডিফারেন্ট কালার, কীরকম, যেরকম ওয়েস্ট আসতেছে সেরকম কালার হচ্ছে। তার মানে আমরা ট্রিটমেন্ট করে আমাদের ওয়েস্টটাকে নেচারে ছাড়ছি না। তো সেটাও আমাদের বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল কন্টামিনেশন হচ্ছে, সয়েলে জমা হচ্ছে। এগুলো মোটা দাগের কিছু কারণ আমরা ফেস করছি, যার ফলে আমরা খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশনে অবশ্যই আছি। ভূমি দূষণের কারণে পরিবেশে কী ধরনের প্রভাব পড়ছে? আমাদের ভূমি যে দূষণ হচ্ছে, এটার কারণে ধরেন একটা জিনিস খেয়াল করেন, মাটি তো ওইখানে মাইক্রো অর্গানিজম আছে। তা আমি যে মাটির কোয়ালিটিটা নষ্ট করে ফেলছি, এখানে যে কেমিক্যাল দিচ্ছি, ফার্টিলাইজার দিচ্ছি, ইন্ডাস্ট্রি থেকে আনট্রিটেড ওয়েস্টগুলো আসছে, তাহলে আমাদের মাটির মধ্যে যে একটা ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমটাকে আমি ডিসরাপ্ট করে ফেলতেছি। তো মাটির ইকোসিস্টেমটা যদি নষ্ট করি, তা আলটিমেটলি আমাদের ফুড প্রোডাকশনও যে এটা ইম্প্যাক্ট হবে। কারণ আমার শরীরের মেজর একটা অংশ এই 6টা ম্যাক্রোনিউট্রিয়েন্টের মাধ্যমে আমার দরকার, কিন্তু সেগুলো যদি আমার রিলিজ প্রপারলি না হয়, বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ রিকোয়ার্ড ব্যাকটেরিয়া, অথবা ব্যাকটেরিয়া কোয়ালিটি নষ্ট করে দিচ্ছি আমি, তাহলে আমার এরকম একটা ইকোসিস্টেম সার্ভিস যেগুলো আছে, সেই সার্ভিসগুলো আমার ডিসরাপ্টেড হবে। ধরেন আমার
ফুড প্রোডাকশন প্রবলেম হচ্ছে, আমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট সাইকেল প্রবলেম হচ্ছে, আমার ইকোসিস্টেম ডিসরাপ্টেড হচ্ছে, ইকোসিস্টেম সার্ভিস আমি পাচ্ছি না, তা আলটিমেটলি এটা একটা পরিবেশের ভারসাম্যটাই তো নষ্ট হবে। ভূমি দূষণের ফলে মানুষ কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে? সব কিছু তো আপনার ফুড সাইকেলের সাথে কানেক্টেড। ধরেন আপনি পলিউশনটা কোথায় গেল? মাটিতে গেল। তো মাটি থেকে আপনি ক্রপ তো কোত্থেকে নেবে? মাটি থেকে নেবে। তাহলে ওই মেটালগুলা বা পলিউটেন্টগুলা মাটির থেকে ক্রপের মাধ্যমে আবার প্ল্যান্টে আসলো, প্ল্যান্ট থেকে আবার আমরা তো আর খাদ্য প্রডিউস করি না, আমরা প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট। ফুড সাইকেলে যে ঢুকে গেল, তা আমিও আসলে একসময় ওই কন্টামিনেটেড হচ্ছি। তো এই জন্য মানুষের আজকে দেখবেন বিভিন্ন ধরনের মানে হেলথ ডিজিজ, হেলথ বার্ডেন, হেলথ এক্সপেন্ডিচার অনেক বেড়ে গেছে। কারণ এই যে এই অ্যাকুমুলেটেড পলিউশনগুলোই আমাদেরকে আসলে মানে সাসেপ্টেবল করে তুলছে টু ডিফারেন্ট ডিজিজেস। এটা একটা প্রবলেম। আমাদের এই যে খাদ্য নিরাপত্তা ভূমি দূষণ কতটা প্রভাব ফেলছে? এটা তো আপনার সিগনিফিক্যান্ট প্রভাব ফেলছে। কারণ আপনার যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, সয়েলের অর্গানিক ম্যাটার 5% থাকা উচিত। তাহলে সয়েলের অর্গানিক ম্যাটার 5% না থাকলে কী হবে? সয়েলের প্রোডাক্টিভিটি ভালো থাকবে না। তাহলে আমাদের বাংলাদেশে 2%-এ নিচে চলে যাচ্ছে। তো কেন চলে যাচ্ছে? কারণ আমি মনোকালচারটা প্রমোট করতেছি, মানে বছরের পর বছর একই ধান লাগাচ্ছি, একই ধরনের ফার্টিলাইজার ইউজ করতেছি, পেস্টিসাইড ইউজ করতেছি। আপনি যদি কৃষকের সঙ্গে কথা বলেন, তাহলে সে বলবে আমি যদি কোনো কারণে ফার্টিলাইজার একটু কম দিই, আমার প্রোডাকশন কমে যায়, এক্সট্রা ফার্টিলাইজার দিচ্ছে। তার মানে কী হচ্ছে? আপনার এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে যে প্রোডাকশন সিস্টেমটাই আপনার সয়েলের থেকে বাইরের যে ইনপুটগুলো আছে ওইটার উপর ডিপেন্ডেন্ট বেশি হয়ে যাচ্ছে। তো এটাও তো একটা ইলাস্টিসিটি আছে। যখন এটা শেষ পর্যায়ে চলে যাবে তখন তো আপনারা কিছু প্রডিউস করতে পারবেন না। তাহলে আমরা যদি এখনই সচেতন না হই, আমাদের ক্রপিং সিস্টেম যদি চেঞ্জ না করি, ডাইভার্সিটি যদি না নিয়ে আসি, তাহলে এই ধরনের কেমিক্যাল নির্ভর প্রোডাক্টিভিটিতে বা ফুড প্রোডাকশন সিস্টেমে আমাদের ফিউচার ফুড সিকিউরিটির খুবই একটা বিপদের সম্মুখীন বা সিকিউরড হবে কি না ফুড, সেটা নিয়ে আমাদের এখনই চিন্তা করার কিন্তু সময় আসছে। সেই জন্য আপনি বিভিন্ন জায়গায় যেয়ে দেখবেন যে তারা আসলে অর্গানিক ফার্মিংয়ের দিকে যাচ্ছে। ফার্মার কিন্তু সে বুঝে ফেলছে যে আমার এইভাবে যদি চলতে থাকি তাহলে আমার মাটি থেকে আমি আর ফসল উৎপাদন করতে পারবো না। তাহলে এই জিনিসগুলোকে সামগ্রিকভাবে আমাদের এখন চিন্তা করার সময় আসছে আমার মনে হয়। এই যে নানা ধরনের যে সমস্যা ভূমি নিয়ে, এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য কি সরকারি তেমন কোনো কর্মসূচি কি নেওয়া হয়েছে? এখন নতুন একটা কনসেপ্ট চলতেছে, সেটা হলো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। ফার্মাররা আসলে এখন ডাইভার্সিটির দিকে যাচ্ছে, কারণ সে বুঝতে পারছে যে এই মনোকালচার তার ফুড সিকিউরিটির জন্য এনাফ না। আমরা যদি ধরেন কেমিক্যাল ফার্টিলাইজার হাইলি সাবসিডাইজড, এখন কম্পোস্ট যে যারা মানে গোবর থেকে বানাচ্ছে, জৈব সার থেকে বানাচ্ছে, জৈব সার বানাচ্ছে, কেঁচো সার, এগুলো কিন্তু আপনার সাবসিডি দিচ্ছেন না। হ্যাঁ, তো এগুলো যদি আপনার সাবসিডি না দেন, এখন ডিমান্ড তো হিউজ, আর আপনি একজন কতটুকু করবেন? এটাকে মেকানাইজেশনে আনতে হবে। এই কম্পোস্টিং, কেঁচো, ভার্মি কম্পোস্ট বা হোয়াট এভার ইউ ক্যান নেম দ্যাট। কিন্তু এটাকে যদি আপনি গণজাগরণ, যেটা একটা মাস স্কেলকে ইনভলভ না করেন, গভর্নমেন্টের পলিসি যদি চেঞ্জ না করেন, এখানে সাবসিডি যদি না দেন, তাহলে তো আমি কম্পিট করতে পারবো না উইথ দ্য কেমিক্যাল ফার্টিলাইজার। কারণ এটা তো হলো বড় বড় জায়ান্ট ইন্ডাস্ট্রি, জায়ান্ট কোম্পানি, কান্ট্রি, তারা ইনভলভ এগুলোর সাথে। তো এখানে গভর্নমেন্টের আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব ইমিডিয়েট চিন্তা যদি না করে, তাহলে আমাদের মনে হয় খুবই আমাদের ফুড সিকিউরিটিটা উড বি অ্যাট রিস্ক। এই যে ভূমি দূষণ হচ্ছে, কে রোধ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের যে ফরেস্টের কাভারেজটা বাড়াইতে হবে। হ্যাঁ, কারণ আমার এই যে টপসয়েল আমার নষ্ট হচ্ছে, এটার সাথে কিন্তু আমার ফ্লাডিংয়ের কানেকশন আছে। কারণ এনভায়রনমেন্টাল প্রত্যেকটা জিনিস, এনভায়রনমেন্ট ইজ নট অ্যান আইসোলেটেড কম্পার্টমেন্ট। আমরা যদি প্ল্যান্টেশন করলাম না, এবং অর্গানিক ফার্মিং প্র্যাকটিসগুলোকে প্রমোট করলাম না, ক্রপ ডাইভার্সিটিতে গেলাম না, তাহলে কী হবে? আমার আসলে কোনো ওয়ে থাকবে না। তাহলে এই জায়গাগুলোতেই আমাকে ইমিডিয়েট কাজ করতে হবে। কিছু জায়গাতে আমাদের হয়তো শর্ট টার্ম প্ল্যানিং নিয়ে আসতে পারি আমরা, যেমন ক্রপ ডাইভার্সিটি, এখন এটা একটা ডিমান্ড হয়ে গেছে। এখন উচিত হবে যে এই যে ছোট ছোট প্র্যাকটিসগুলো যেগুলো ফার্মাররা নিজেদের প্রয়োজনেই করছে, সেগুলোকে যদি আমি একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা সায়েন্টিফিক স্ট্যাম্পিং করে এটা যদি প্রমোট না করি, তাহলে আমার ফুড সিকিউরিটিতে সমস্যা হবে। তাই এই জিনিসগুলো এখন প্ল্যানিংয়ে নিয়ে আসা দরকার। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ভূমি দূষণ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি?
প্রতি বছর পৃথিবীব্যাপী প্রায় 40 কোটি টন ক্ষতিকর বর্জ্য উৎপাদিত হচ্ছে। ভূমি দূষণের কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 24 বিলিয়ন টন উর্বর মাটি দূষিত হচ্ছে। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 75% ইতোমধ্যে ভূমি দূষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমি দূষণ বিশ্বব্যাপী প্রায় 320 কোটি মানুষের জীবন ও জীবিকায় ক্ষতিকর প্রভাব ফেলছে। সুধী দর্শক, ভূমি দূষিত হলে সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হবে। তাই ভূমি দূষণ রোধ করতে আমাদের ভূমির টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সাথে জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।